সীমা চাচি আমাকে প্রায়ই বলতেন তিনি নাকি খুটখুটে আধারে একা থাকতে একদম পারেন না, এটা তার ছোটবেলা থেকেই এক ধরনের আতঙ্ক। তাই প্রায় সন্ধ্যায় যখন অরুণ চাচা অফিসের কাজে বাইরে থাকতেন তখন তিনি আমাকে ফোন করে তাদের বাড়ি ডেকে নিতেন। আমাদের বাড়িটা খুব বেশি দূরে ছিল না, বরং 10 মিনিটের হাঁটা পথ। চাচির ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতাম। কখনো কখনো মনে হতো চাচি হয়তো সামান্য কারণেই ভয় পাচ্ছেন, কিন্তু তার গলার স্বরে এমন এক আকুতি থাকত যে আমি না গিয়ে পারতাম না। সেদিন ছিল শ্রাবণ মাসের মাঝামাঝি। আকাশটা সকাল থেকেই গোমরা মুখে ছিল। বিকেল গড়াতেই চারদিক কালো মেঘে ছেয়ে গেল। দেখতে দেখতে শুরু হলো তুমুল ঝড়, আর সাথে মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়েছে। সেই মুহূর্তে আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। মা বাবা এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সীমা চাচির নামটা ভাসতেই আমি বুঝলাম এই ভয়ঙ্কর আবহাওয়ায় তিনি নিশ্চয়ই খুব ভয় পাচ্ছেন। ফোন ধরতেই ওপাশ থেকে চাচির কাঁপা কাঁপা গলা শুনতে পেলাম, নবীন, তুই কি একটু আসতে পারবি? খুব ভয় করছে রে। তোর চাচা তো নেই, আর কারেন্টটাও চলে গেছে। আমি বললাম, চাচি তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। একটা ছাতা আর টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টির ঝাপটায় চোখ খোলা যাচ্ছিল না, আর ঝড়ের দাপটে ছাতাটাও ঠিকমতো মাথায় রাখা যাচ্ছিল না। কোন মতে ভিজে চুপচুপে হয়ে যখন চাচার বাড়ির দরজায় পৌঁছালাম, দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখলাম মোমবাতির টিমটিমে আলোয় পুরো বাড়িটা কেমন যেন রহস্যময় হয়ে আছে। চাচিকে ডাকতেই তিনি তার ঘর থেকে বেরিয়ে এলেন, কিন্তু তাকে দেখে আমি এতটাই অবাক হলাম যে মুখ দিয়ে কোন কথা বেরোল না। ঝড়ের রাতের আতঙ্ক বা ভয়ের কোন চিহ্নই তার মুখে ছিল না, বরং তার আচরণে ছিল এক অদ্ভুত স্থিরতা আর চোখে এক অচেনা গভীরতা, যা এই থমথমে পরিবেশের সঙ্গে একদম খাপ খাচ্ছিল না। তার মুখে ছিল এক রহস্যময় হাসি। তিনি হেসে বললেন, আয় ভেতরে আয়, আমি জানতাম তুই আসবি। আমি কিছুটা ইতস্তত করে তার ঘরে ঢুকলাম। এই প্রথমবার আমি চাচিকে একটা কাছ থেকে খেয়াল করছিলাম। মাস 6 আগেই অরুণ চাচার সঙ্গে তার বিয়ে হয়েছে। চাচা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করেন, তাই তাকে প্রায় ব্যবসার কাজে বাইরে থাকতে হয়। এবারও তিনি 3 মাসের জন্য অফিসের কাজে বিদেশে গিয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমার লম্বা ছুটি চলছিল, তাই মা বাবাকে অনেক বুঝিয়ে চাচার বাড়িতে কিছুদিন থাকার জন্য এসেছিলাম। বাবা প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ চাচার নতুন বিয়ে হয়েছে, এর মধ্যে বাড়িতে অতিথি থাকাটা হয়তো তাদের ব্যক্তিগত জীবনে অসুবিধা করতে পারে। কিন্তু আমি নতুন চাচিকে দেখার জন্য এতটাই আগ্রহী ছিলাম যে শেষ পর্যন্ত বাবা রাজি হয়েছিলেন। চাচি আমাকে খাটে বসতে বললেন। তিনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন কিছু একটা বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত গভীরতা, যা আমাকে আরো বেশি কৌতূহলী করে তুলছিল। বাইরে তখনও বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন চলছিল। মোমবাতির আলোয় চাচির মুখের উপরা ছায়াগুলো যেন বারবার তার অভিব্যক্তি বদলে দিচ্ছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল এই ছুটিটা আমার জীবনের আর 5টা সাধারণ ছুটির মতো হবে না। এখানে এমন কিছু ঘটতে চলেছে যা আমি কোনদিন কল্পনা করতে পারিনি। চাচির এই রহস্যময় আচরণ আমার মনের ভেতরে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। ঝড়ের সেই রাতটা কোন মতে কেটে গেল। সকালে ঘুম ভাঙল পাখির ডাকে আর জানালার কাঁচ গোলানো নরম রোদের ছোঁয়ায়। বাইরে তাকিয়ে দেখলাম প্রকৃতি যেন নতুন করে সেজেছে। ঝড়ের তাণ্ডবের পর সবকিছু শান্ত, স্নিগ্ধ, কিন্তু আমার মনের ভেতরটা কেন জানি না শান্ত হতে পারছিল না। গতরাতের চাচির সেই অদ্ভুত আচরণ, তার সেই রহস্যময় হাসি আর গভীর চাহনি বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আমি কি তবে বেশি ভাবছি? হয়তো একাকিত্ব আর ঝড়ের ভয় তাকে সাময়িকভাবে এমন অন্যমনস্ক করে তুলেছিল। আমি বিছানা ছেড়ে উঠে বসার আগেই দরজায় হালকা টোকা পড়ল। নবীন, উঠেছিস? আয়, নাস্তা তৈরি। চাচির গলায় আগের রাতের সেই কাঁপুনি বা আকুতির লেশমাত্র ছিল না,
বরং ছিল এক ধরনের মিষ্টি অধিকারের সুর। আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যেতেই দেখলাম এলাহি আয়োজন। আমার পছন্দের লুচি, আলুর দম আর গরম গরম জিলাপি সবই রয়েছে। আমি অবাক হয়ে বললাম, চাচি, এত কিছু আয়োজন করেছো? সীমা চাচি আমার প্লেটে লুচি তুলে দিতে দিতে বললেন, তোর জন্যই তো করা। তুই কাল রাতে না এলে আমি যে কি করতাম। তুই আমার কত বড় ভরসা, তুই জানিস না। কথাগুলো বলার সময় তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন তার চোখে কৃতজ্ঞতার চেয়েও বেশি কিছু ছিল। সেই দৃষ্টির গভীরতা মাপার ক্ষমতা আমার ছিল না। নাস্তা করতে করতে তিনি আমার পড়াশোনা, বন্ধুবান্ধব, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। তার প্রতিটা প্রশ্ন ছিল রীতিমতো কৌতূহলোদ্দীপক। মনে হচ্ছিল যেন তিনি আমার সম্পর্কে সবটা জেনে নিতে চান। অরুণ চাচার কথা উঠতেই তিনি প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। তার এই আচরণ আমার কাছে আরো বেশি অস্বাভাবিক লাগছিল। দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল। আমরা একসঙ্গে সিনেমা দেখলাম, গল্প করলাম। চাচি আমাকে তার পুরনো দিনের অনেক মজার মজার ঘটনা শোনালেন। তার সঙ্গ আমার এতটাই ভালো লাগছিল যে আমি রাতের সেই অদ্ভুত ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু বিপত্তি ঘটল আবার সেই রাতে। খাওয়া দাওয়ার পর আমি নিজের ঘরে শুতে চলে গেলাম। মাঝরাতে হঠাৎ একটা অস্বস্তিকর অনুভূতিতে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘরে আমি একা নই, কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ভয়ে ভয়ে চোখটা সামান্য খুলতেই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম আমার ঘরের দরজার ফাঁকে উজ্জ্বল অন্ধকারে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আবছা হলেও অব্যক্তা একজন নারীর মতোই লাগছিল। ছায়ামূর্তিটা স্থির হয়ে আমার দিকেই তাকিয়েছিল। মুখে কোন অভিব্যক্তি বোঝা না গেলেও সেই উপস্থিতিটাই ছিল যথেষ্ট ভয়ের। আমি ভয়ে নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেললাম। কয়েক মুহূর্ত পর ছায়ামূর্তিটা নিঃশব্দে মিলিয়ে গেল। আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। কে ছিল ওটা? সীমা চাচি নাকি আমার মনের ভুল? তিনি কি সত্যি ভয় পেয়ে আমার ঘরের দরজায় এসেছিলেন, নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে? সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারলাম না। মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। পরদিন সকালে আমি স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চাচির চোখে চোখ রাখতে পারছিলাম না। চাচি অবশ্য এমন ভাব করছিলেন যেন গতরাতে কিছুই হয়নি। ব্রেকফাস্টের টেবিলে তিনি হাসি মুখে আমার সঙ্গে কথা বলছিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল এই হাসির আড়ালে অন্য কোন রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই ল্যান্ডলাইনটা বেজে উঠল। চাচি ফোনটা ধরলেন। ওপাশে অরুণ চাচা। কয়েক মিনিট কথা বলার পর চাচি ফোনটা রেখে দিলেন। মুহূর্তের জন্য তার মুখটা কেমন যেন ভাবলেশহীন আর কঠিন হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি মুখে একটা বিষণ্ণতার ছাপ ফুটিয়ে তুললেন। আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, নবীন, তোর চাচার ফোন ছিল। অফিসের এক জরুরি প্রজেক্টের জন্য ওকে আজই সিঙ্গাপুর যেতে হচ্ছে। ফিরতে প্রায় মাস দুয়েক লেগে যাবে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মানে আগামী 2 মাস এই বিশাল বাড়িতে আমি আর সীমা চাচি শুধু দুজন। চাচির সেই রাতের অদ্ভুত চাহনি আর দরজার পাশে ছায়ামূর্তির কথা মনে পড়তেই আমার ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। অরুণ চাচার বিদেশ যাওয়ার খবরটা শোনার পর থেকেই আমার মনের ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করতে শুরু করে। বিশেষ করে গত দুরাতের অদ্ভুত অভিজ্ঞতার পর সীমা চাচির সঙ্গে এই বিশাল বাড়িতে একা থাকার কথা ভাবতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি উচিত মা বাবাকে সবটা খুলে বলা, নাকি আরো কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করা। সেদিন বিকেলে চাচি হঠাৎ এসে আমাকে বললেন, নবীন, চল না আজ একটু বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন কোথাও যাওয়া হয় না, আর বাড়িতে একা একা দম বন্ধ লাগছে। তার গলার স্বরে এমন এক অনুরোধ ছিল যা আমি না করতে পারলাম না। ভাবলাম হয়তো বাইরে গেলে পরিবেশটা একটু হালকা হবে আর আমার মনের ভেতর জমে থাকা ভয়টাও কেটে যাবে। আমরা চাচার স্কুটিটা নিয়েই বেরিয়ে পড়লাম।
চাচি নিজেই স্কুটি চালাচ্ছিলেন আর আমি পেছনে বসেছিলাম। খোলা হাওয়ায় মনটা বেশ ফুরফুরে লাগছিল। শহরের কোলাহল ছাড়িয়ে আমরা একটা নির্জন লেকের ধারে এসে থামলাম। সূর্যাস্তের লাল আভা লেকের জলে পড়ে এক অসাধারণ দৃশ্যের জন্ম দিয়েছে। চাচি লেকের পাড়ে একটা পাথরের ওপর বসে দূরের দিকে তাকিয়ে রইলেন। তার মুখটা বিষণ্ণ দেখাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি হঠাৎ বলে উঠলেন, জানিস নবীন, আমার জীবনটা একদম অন্যরকম হতে পারত। আমি কোনদিন ভাবিনি যে আমাকে এমন একাকী জীবন কাটাতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন চাচি? অরুণ চাচা তো তোমাকে খুব ভালোবাসেন। চাচি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবাসা সবটাই আসলে এক ধরনের আপোষ নবীন। তোর চাচা মানুষটা ভালো, কিন্তু তার কাছে অফিসের কাজই সব। আমার জন্য তার কোন সময় নেই। এই বিশাল বাড়িটা যেন আমাকে গিলে খেতে আসে। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। বাইরে থেকে যাদের এত সুখী মনে হয়, তাদের ভেতরেও এত যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে। আমার মনটা চাচির জন্য খারাপ হয়ে গেল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। ফেরার পথে হঠাৎ করেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। আমরা দুজনেই ভিজে একাকার। কাছাকাছি একটা ছাউনের নিচে আশ্রয় নিতে নিতেই চারপাশ অন্ধকারে ঢেকে গেল। বিদ্যুৎটাও ঠিক তখনই চলে গেল। আমার বুকের ভেতরটা আবার সেই রাতের মতো ধুকধুক করতে শুরু করল। চাচি হঠাৎ আমার হাতটা চেপে ধরলেন। তার হাত বরফের মতো ঠান্ডা। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, নবীন, আমার খুব ভয় করছে। আমি টর্চটা জ্বালিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, চিন্তা করো না চাচি, আমি তো আছি। কিন্তু তার ভয়টা যেন কম ছিল না। তিনি আরো শক্ত করে আমার হাতটা আঁকড়ে ধরলেন। তার এমন আচরণে আমার অস্বস্তি হচ্ছিল। টর্চের আবছা আলোয় আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখে ছিল এক অদ্ভুত অসহায়ত্ব, আর তার সাথে মিশেছিল অন্য কিছু, যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। বৃষ্টি থামার পর যখন আমরা বাড়িতে ফিরলাম, তখন রাত প্রায় 10টা। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। চাচি আমাকে তার ঘরে থাকতে বললেন, কারণ একা একা তার ভয় করছে। আমি না করতে পারলাম না। তার ঘরে ঢুকে দেখলাম সবকিছু পরিপাটি করে গোছানো। খাটের পাশে একটি টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। চাচি আমাকে খাটে বসতে বলে অন্য ঘরে গেলেন। আমি অস্বস্তি নিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর যখন তিনি ঘরে ফিরলেন, তখন তার আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম, যা আমাকে আরো বেশি সন্দিহান করে তুলল। আমার বুকের ভেতরটা আবার ধড়াস করে উঠল। আমি চোখ নামিয়ে নিলাম। চাচি আমার পাশে এসে বসলেন এবং তার আচরণে এমন এক অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। তিনি আমার খুব কাছে এসে আস্তে করে বললেন, তোর কি খুব অস্বস্তি হচ্ছে নবীন? তার গলার স্বর আর এই অস্বাভাবিক ঘনিষ্ঠতা আমার সারা শরীরে এক অজানা ভয় জাগিয়ে তুলল। আমি কি ভেবে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি, যেখান থেকে বেরিয়ে আসার কোন পথ আমার জানা নেই। সীমা চাচির সেই অদ্ভুত আচরণ আর গলার স্বরে আমার সমস্ত সত্তা যেন ভয়ে জমে গিয়েছিল। তার এই অস্বাভাবিক ঘনিষ্ঠতা আমার কাছে বিপদ সংকেতের মতো মনে হচ্ছিল। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে খাট থেকে উঠে দাঁড়ালাম। আমার হৃৎপিণ্ড তখন পাগলের গতিতে চলছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, চাচি, আমার খুব মাথা ধরেছে। আমি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাই। আমার কথা শুনে চাচির মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। তার সেই রহস্যময় হাসির জায়গায় ফুটে উঠল এক শীতল কাঠিন্য। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, কোথায় যাবি? তোর শরীর খারাপ লাগছে, তাই না? দাঁড়া, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। এটা খেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি কিছু বলার আগেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার মনে হচ্ছিল এই বাড়িটা যেন একটা কারাগার, আর আমি সেখানে বন্দী। কয়েক মিনিট পর চাচি এক গ্লাস গরম দুধ নিয়ে এলেন। তিনি আমার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, নে, এটা খেয়ে নে। দেখবি সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমার তখন আর দুধ খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি না করার সাহস পেলাম না।
মনে হলো তিনি যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলতে পারছেন। আমি এক নিঃশ্বাসে দুধটা খেয়ে নিলাম। গ্লাসটা নামিয়ে রাখতেই আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠল। ঘরের সবকিছু ঝাপসা দেখতে শুরু করলাম। আমার পেটের ভেতরটাও মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। চাচি আমার দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হাসলেন। আমি কোনোমতে টলতে টলতে নিজের ঘরের দিকে এগোতে লাগলাম। চাচি পেছন থেকে বললেন, কোথায় যাচ্ছিস নবীন? আজ রাতটা তো এখানেই থাকার কথা ছিল। তার গলার সুর শুনে আমার সারা শরীর ভয়ে শিউরে উঠল। আমি কোনোমতে নিজের ঘরে ঢুকে দরজাটা ছিটকিনি দিয়ে আটকে দিলাম। আমার শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম আমার হাতে খুব বেশি সময় নেই। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বের করে বাবাকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পরে বাবা ফোন ধরলেন। আমি ফিসফিস করে শুধু বলতে পারলাম, বাবা আমাকে বাঁচাও, চাচার বাড়ি। এরপর আর কিছু বলার আগেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, আর আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আমার নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছি। পাশে মা বাবা বসে আছেন, তাদের মুখে গভীর উদ্বেগের ছাপ। আমাকে চোখ খুলতে দেখে মা কেঁদে ফেললেন। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আর কোন ভয় নেই বাবা, তুই এখন পুরোপুরি নিরাপদ। আমি উঠে বসতে চেষ্টা করতেই বাবা আমাকে থামিয়ে দিলেন। তিনি আমাকে সবটা খুলে বললেন। সেদিন রাতে আমার ফোন পেয়ে বাবা সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে চাচার বাড়ির দিকে রওনা দেন। কিন্তু পথে তাদের সঙ্গে অরুণ চাচার দেখা হয়। আসল ঘটনা হলো, অরুণ চাচা আসলে অরুণ চাচাই নন, তিনি এক প্রতারক, যার আসল নাম করুণ। আর সীমা চাচি তারই অপরাধ জগতের সঙ্গী। তাদের কাজই ছিল ধনী পরিবারের ছেলেদের টার্গেট করা এবং সুযোগ বুঝে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করা। আমার ক্ষেত্রেও তারা একই পরিকল্পনা করেছিল। করণের বিদেশ যাওয়ার নাটকটা ছিল এই পরিকল্পনারই একটা অংশ, যাতে সীমা আমাকে একা পেয়ে তার জালে ফাঁসাতে পারে। আমার পেটে যে ব্যথা হচ্ছিল তা ছিল সেই দুধে মেশানো এক ধরনের হালকা ওষুধের প্রতিক্রিয়া। পুলিশের তদন্তে আরও জানা যায়, এই চক্রের পেছনে আরও অনেকে জড়িত। সীমা চাচির দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদের অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আমি শিখেছি, সম্পর্ক বা ভালোবাসার মুখোশের আড়ালেও অনেক সময় ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকতে পারে। প্রিয়জন বা আত্মীয়র পরিচয়ে থাকা মানুষও যে কতটা ক্ষতি করতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। তাই এখন আমি কোন সম্পর্কেই আর অন্ধভাবে বিশ্বাস করি না। প্রতিটি সম্পর্ককে সততা আর সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা যে কতটা জরুরি তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। জীবনে আমাকে এক কঠিন কিন্তু মূল্যবান শিক্ষা দিয়ে গেল। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে নতুন কাহিনী নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।